গুড নুন এভরিওয়ান। আজকে আমি সিটেট ডিসেম্বর 2024-এর ইভিএস অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডিজ কোয়েশ্চেন পেপারটি সম্পূর্ণ আলোচনা করব। প্রথমেই একটা কোয়েশ্চেন দেখুন, পেডাগজি থেকে এসেছে। আ টিচার অফ এনভায়রনমেন্টাল স্টাডিজ while conducting an activity with some children observes some important incidents and also makes a descriptive note of the same. Which of the following may be the tool of assessment? এর মানে হলো একজন পরিবেশ পরিচয়ের শিক্ষক বা শিক্ষিকা যখন একটি অ্যাক্টিভিটি করাচ্ছেন কাদেরকে নিয়ে, বাচ্চাগুলিকে নিয়ে, তখন তিনি অবজার্ভ করলেন সাম ইম্পর্টেন্ট ইনসিডেন্ট, কিছু গুরুত্বপূর্ণ জিনিস তারা দেখলেন এবং সেখান থেকে একটা ডেসক্রিপটিভ নোট বানালেন। হুইচ অফ দ্য ফলোয়িং মে বি দ্য টুল অফ অ্যাসেসমেন্ট, তাহলে এই চারটির মধ্যে কোনটি হচ্ছে যে প্রক্রিয়াটি হলো তার জন্য উপযুক্ত। দেখুন, সে ফার্স্টে কী করলো, কিছু জিনিস অবজার্ভ করলো এবং তারপর নোট বানালো। তাহলে এর আনসার কী হবে? অ্যানাকডোটাল রেকর্ডস। মোহন ইজ এ ক্লাস 5 টিচার অফ এনভায়রনমেন্টাল স্টাডিজ। মোহন হলো ক্লাস 5-এর একজন পরিবেশ পরিচয়ের শিক্ষক। হি রাইটস দ্য ফলোয়িং অ্যাক্টিভিটি অন দ্য ব্ল্যাকবোর্ড ইন দ্য ক্লাস। তিনি কি করলেন, ক্লাসের মধ্যে ব্ল্যাকবোর্ডে সমস্ত অ্যাক্টিভিটিগুলোকে লিখছেন। অ্যাক্টিভিটি মানে যে কাজ স্টুডেন্টরা বা স্টুডেন্ট টিচার মিলে করা হয়। ফাইন্ড আউট অ্যাবাউট দ্য অ্যাভেলেবিলিটি অফ ওয়াটার at the time of your parents and grandparents and compare it with the current situation. তিনি কি খুঁজে বার করতে বলছেন, যে জল কতটা পরিমাণে পর্যাপ্ত আছে কোন কোন সময়, তাদের প্যারেন্টস অর্থাৎ তার মা বাবার সময় এবং তার গ্র্যান্ড প্যারেন্টস অর্থাৎ তার দাদু দিদার সময়, এবং সেটাকে কম্পেয়ার করতে বলেছে কারেন্ট সিচুয়েশন মানে তুলনা করতে বলেছে বর্তমান যে পরিস্থিতি তার সাথে। For the above activity, which of the following strategies would be most appropriate? তাহলে এই যে অ্যাক্টিভিটিটা হচ্ছে তার জন্য সবথেকে অ্যাপ্রোপ্রিয়েট কোন এই চারটের মধ্যে স্ট্র্যাটেজি হবে? ফার্স্ট হচ্ছে ইন্টারভিউ হচ্ছে, মানে তাদেরকে কি কোয়েশ্চেন আনসার করা হচ্ছে। সেকেন্ড হচ্ছে রোল প্লে, মানে কোনো একটা বাচ্চা এসে সেই পুরো ঘটনাটার নাটক করে দেখাচ্ছে। থার্ড হচ্ছে প্রজেক্ট। আমরা সবাই জানি প্রজেক্ট মানে কি, এই ধরনের তুলনামূলক করে সবটার উদ্দেশ্য কি, তার প্রকল্পটা আমরা কেন করছি সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা। তাহলে আনসার কি হবে? প্রজেক্ট। নেক্সট অপশান ছিল ডিসকাশন। ডিসকাশন মানে স্যার একটি টপিক নেবেন এবং সেটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবেন। এই কোয়েশ্চেনগুলো প্রতিবারই একটা করে পড়ে থাকে। 63 ইন এ কনস্ট্রাকটিভ ইভিএস ক্লাসরুম, মানে যেখানে রচনাত্মকমূলক পরিবেশ ক্লাস চলছে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট সিন টু বি হ্যাপেনিং, এর মধ্যে কোনটি দেখা যায় না। চিলড্রেন্স এক্সপিরিয়েন্স আর বিইং রেসপেক্টেড, মানে বাচ্চারা যে অভিজ্ঞতা নিয়ে এসছে সেগুলি শোনা, অবশ্যই এটা উচিত। দেখুন এখানে কিন্তু লেখা ছিল উচিত নয়। চিলড্রেন আর ইউজিং দেয়ার এক্সপিরিয়েন্সেস টু মেক নিউ কানেকশন বিটুইন কনসেপ্ট, মানে তারা যে অভিজ্ঞতা নিয়ে এসেছে সেটার সাথে বর্তমান যে অভিজ্ঞতা তার সাথে একটা যোগ স্থাপন করছে। চিলড্রেন আর লার্নিং বাই ডুইং অ্যাক্টিভিটিস উইথ কংক্রিট অবজেক্টস, এটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। আপনারা যারা এনইপি 2020 পড়েছেন সেখানে দেখবেন আছেন লার্নিং বাই ডুইং, মানে কাজ করে করে শেখা। তাহলে এই তিনটেই তো উচিত। উচিত নয় কোনটা? চিলড্রেন আর জাস্ট সলভিং ফ্যামিলিয়ার প্রবলেমস, মানে কোনো কিছু না বুঝি বা কিছু না করে বাচ্চারা শুধু প্রবলেম সলভ করে যাচ্ছে, যেটা একেবারেই উচিত না। তাহলে আমাদের আনসার কি হলো? 63-2। রাকেশ ইজ আ টিচার অফ এনভায়রনমেন্টাল স্টাডিজ অফ ক্লাস 5। সেম আগের মতোই কোয়েশ্চেন, যে রাকেশ হলো পরিবেশ পরিচয় ক্লাস 5-এর একজন শিক্ষক। হি আস্কস দ্য চিলড্রেন, সে বাচ্চাগুলিকে কি বললো, ইন দ্য ক্লাস টু ডু অ্যান অ্যাক্টিভিটি, একটা অ্যাক্টিভিটি করার জন্য। ইন হুইচ অল চিলড্রেন অবজার্ভ হুইচ অবজেক্ট ফ্লোট ইন ওয়াটার অ্যান্ড হুইচ সিঙ্কস ইন ওয়াটার, বাচ্চারা কি দেখলো, কোন কোন জিনিসগুলি জলে ভাসছে এবং কোন জিনিসগুলি জলে ডুবে যাচ্ছে। আফটার দ্য অ্যাক্টিভিটি সাম চিলড্রেন আস্ক দ্য টিচার, এই পুরো জিনিসটি হয়ে যাবার পর কিছু বাচ্চা শিক্ষককে জিজ্ঞাসা করছেন, হোয়াই সাম অবজেক্ট সিঙ্ক ইন ওয়াটার অ্যান্ড সাম অবজেক্ট ফ্লোট ইন ওয়াটার,
মানে যে কিছু জিনিস জলে ভাসছিল এবং জলে ডুবে যাচ্ছিল সেটা কেন। হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট থিং আ টিচার শুড ডু ইন দ্য ফলোয়িং সিচুয়েশন। এই যে সিচুয়েশনটা তৈরি হয়েছে সেখানে একটা টিচার কি করতে পারে। দেখুন এখানে মনে রাখবেন ক্লাস 5, বড়দেরকে বোঝানো হচ্ছে না, ক্লাস 5-এর বাচ্চাদের বোঝানো হচ্ছে। ফার্স্ট কি বলেছে, দ্য টিচার শুড টেল দ্য চিলড্রেন দ্যাট দিস ইজ হ্যাপেনিং বিকজ অফ দ্য ডেন্সিটি। তাহলে টিচার কি বলছে যে ঘনত্বের জন্য পুরো জিনিসটা হচ্ছে। কিন্তু দেখুন ঘনত্বের কনসেপ্ট আমরা কখন পাই, ক্লাস 9-10-এ পাই, তাহলে এটা একদমই নয়। Give each child the freedom to observe, record their observation and interpret those observation. এই ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট ক্লাস 1-5-এর বাচ্চাদের জন্য, যে ফ্রিডম, তাদেরকে টিচার কি করবেন, ফ্রিডম দেবেন, তাদেরকে স্বাধীনতা দেবেন, তারা সেটা দেখবে, কি কি হচ্ছে বুঝবে এবং সেখান থেকে একটা কোনো আইডিয়াতে তারা উপস্থাপিত হবেন। নেক্সট, প্রোভাইড অপরচুনিটি টু ইচ চাইল্ড টু হাইপোথেস, টেস্ট অ্যান্ড মেক অ্যাক্টিভিটি বেসড জেনারেলাইজেশন। মানে টিচার তাদেরকে আরও বেশি সুযোগ করে দেবেন এই পুরো ব্যাপারটাকে শেখার জন্য, এবং সেখানে কি কি থাকবে না, টেস্ট থাকবে, আরও কোনো অ্যাক্টিভিটি থাকবে। তাহলে এটাও ঠিক, কেন অপরচুনিটি, তাদেরকে আরও শেখার জন্য সুযোগ দেওয়া হচ্ছে। লাস্ট অপশন, টিচার শুড সে দ্যাট দ্য মেন রিজন, টিচার নিজেই যে মূল কারণ সেটা বলে দেবে, এটা কখনোই নয়। তাহলে আমাদের উত্তর কি হচ্ছে, বি এবং সি, তাহলে সেটা অপশন নাম্বার 1, বি অ্যান্ড সি। 65, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট এ অ্যান্ড বি। দেখুন এটা কিন্তু এনসিইআরটি থেকে এসছে। স্টেটমেন্ট এতে বলেছে, ইন 1969 নীল আর্মস্ট্রং ওয়াজ দ্য ফার্স্ট ম্যান টু ওয়াক অন দ্য মুন। চাঁদে সর্বপ্রথম যে মানুষটি গেছিলেন 1969-এ নীল আর্মস্ট্রং। স্টেটমেন্ট বি কি বলছে দেখুন, ইন 2007 সালে কল্পনা চাওলা সেট আ নিউ রেকর্ড ফর দ্য লংগেস্ট স্পেস ফ্লাইট বাই এ ওমেন। তাহলে কল্পনা চাওলা যিনি নতুন কি রেকর্ড করেছিলেন, সবচেয়ে লম্বা স্পেস ফ্লাইটে গেছিলেন একজন মহিলা হিসেবে। এবার কোশ্চেন হচ্ছে দুটোই ঠিক না কোনটা ঠিক কোনটা ভুল সেটা এখানে নির্বাচন করতে হবে। দেখুন নীল আর্মস্ট্রং তো প্রথম গেছিলেন, এটা একদমই ঠিক, কিন্তু বিয়েরটা হচ্ছে ভুল। তাহলে আমাদের অপশন কি হবে, অপশন নাম্বার 2। কারণ কি এটা কল্পনা চাওলা নয়, এর উত্তরটা কি ছিল, সুনিতা উইলিয়ামস। 66 কোশ্চেন নাম্বার, ইন দ্য ফলোয়িং কোশ্চেন অ্যাজারশন এবং রিজনিং আছে। স্টেটমেন্টগুলো ভালো করে পড়ে বলতে বলেছে কোনটা সঠিক আনসার। অ্যাজারশনে কি বলছে, দ্য কারিকুলাম অফ এনভায়রনমেন্টাল স্টাডিজ ইজ থিম বেসড অ্যান্ড ইচ থিম ইজ ইন্টার রিলেটেড। বলছে এই যে পরিবেশ পরিচয় জিনিসটা, এটা পুরোটাই হচ্ছে একটা থিমকে বেস করে এবং প্রত্যেকটা থিমই একটা অপরটার সাথে লিঙ্ক আছে, সম্পর্কযুক্ত। তার কারণ কি বলছে, দ্য মেন রিজন ফর কিপিং দ্য সিলেবাস অফ এনভায়রনমেন্টাল স্টাডিজ থিম বেসড ইজ দ্যাট ইট ক্রিয়েটস আ ডিপ আন্ডারস্ট্যান্ডিং অফ ইচ থিম অ্যান্ড ইচ থিম বিগিনস উইথ কোশ্চেন্স। যে পরিবেশ পরিচয় সেটা থিম বেস এই জন্য করা হয়েছে কারণ প্রত্যেকটা থিমের একটা খুবই গভীর গুরুত্বপূর্ণ বোঝার জায়গা আছে এবং প্রত্যেকটা থিমই একটা কোশ্চেন দিয়ে শুরু হচ্ছে। আপনারা যদি এনসিইআরটি বই দেখে থাকেন দেখবেন সেখানে প্রত্যেকটা চ্যাপ্টার শুরু হচ্ছে একটা কোশ্চেন দিয়ে। তাহলে এর উত্তরটা কি হবে, যে দুটোই ঠিক এবং এই যে কারণটা এটার জন্য যথোপযুক্ত। তাহলে অপশান নাম্বার 4। নেক্সট 67, আমি আগেও বলেছিলাম 2022-এ ডিরেক্ট কোশ্চেন আসতো, কিন্তু 2024-এ আমি দেখছি বেশিরভাগ অ্যাজারশন রিজনিং। অ্যাজারশন কি বলছে, ইন দ্য লেসন অফ এনসিইআরটিস এনভায়রনমেন্টাল স্টাডিজ টেক্সট বুক রিয়েল ইনসিডেন্টস অফ কমন লাইফ এভরিডে প্রবলেমস অ্যান্ড সাম বার্নিং প্রবলেমস রিলেটেড টু টুডে হ্যাভ বিন কেপ্ট। তাহলে এনসিইআরটির ইভিএস বইতে কী কী রাখা হয়েছে, যে দৈনন্দিন জীবনে কী কী ইনসিডেন্ট ঘটছে, প্রতিদিনের কী কী প্রবলেম, এখনকার দিনের সবথেকে ইম্পর্ট্যান্ট সমস্যাগুলো কী কী এবং সেগুলো সম্পর্কযুক্ত কোনো না কোনো টপিক। কারণ কি বলা হচ্ছে, চিলড্রেন ক্যান ডিবেট ওপেনলি অন অল দিস প্রবলেমস। তাহলে বাচ্চারা কি করবে, এই সমস্ত প্রবলেম নিয়ে মানে সমস্যাগুলো সম্পর্কে যার হোক সাথে, টিচারের সাথে হোক বাড়ির লোকের সাথে হোক, খুব ওপেনভাবে কথা বলতে পারবে, অ্যাওয়্যার এই সমস্ত সমস্যাগুলো সম্পর্কে সচেতন হতে পারবে
এবং সেন্সিটিভ টু দেম অ্যান্ড মেক কারেক্ট আন্ডারস্ট্যান্ডিং, এবং সেগুলি সম্পর্কে যথোপযুক্ত বুঝতে চেষ্টা করবে এবং বুঝতে পারবে। তাহলে দুটোই ঠিক, এবং এটা এর জন্য যথোপযুক্ত কারণ। তাহলে সেম আগেরটার মতোই এরও উত্তর কি হবে, যে দুটোই হচ্ছে ঠিক এবং কারেক্ট এক্সপ্লানেশন অফ অ্যাজাম্পশন, অপশন নম্বর 4। অর্চনা বলে একজন টিচার আছেন ইভিএস এর, যিনি ক্লাস 4-এ পড়াচ্ছেন। তিনি কি করেছেন, ফর্মস 2 গ্রুপস অফ চিলড্রেন, দুটো গ্রুপ বানিয়েছেন, অ্যান্ড কন্ডাক্টস দ্য ডিবেট অ্যাক্টিভিটি, এবং একটি বিতর্কমূলক সভার আয়োজন করেছেন। টপিক কি রেখেছেন, শুড দ্য স্কুল হ্যাভ ইউনিফর্মস অর নট, তাহলে স্কুলে যে সমস্ত বাচ্চারা আসবে তাদের ইউনিফর্ম থাকা উচিত কি থাকা উচিত নয়। কোশ্চেন হচ্ছে, হোয়াই ডিড অর্চনা অর্গানাইজ আ ডিবেট ইন হার ক্লাস, কেন তিনি একটি বিতর্ক সভা আয়োজিত করেছেন এবং কোনটি যথোপযুক্ত কারণ নয়। ফার্স্ট কি বলেছে, ডিবেট গিভস চিলড্রেন অ্যান অপরচুনিটি, আমি আগেও বলেছিলাম এটা একটা কিওয়ার্ড, যেখানে অপরচুনিটি থাকবে তার মানে সেটা ঠিক আনসার। মানে এখানে বোঝাচ্ছে যে বিতর্কমূলক যে অ্যাক্টিভিটি হয় সেটা স্টুডেন্টদেরকে একটা অপরচুনিটি দেয়, ঠিকই। চিলড্রেন আর এনকারেজ টু এক্সপ্রেস দেয়ার ভিউজ, মানে বাচ্চাদেরকে আরও উৎসাহ যোগানো হচ্ছে, এই ওয়ার্ডটাও একটা কিওয়ার্ড, এটাও ঠিক। এবার বলেছে কোন দুটি নয়, যদি আপনি এটা ভালো করে দেখেন যে চিলড্রেন অ্যাক্সেস দ্য নলেজ অফ দেয়ার পিয়ার্স থ্রু ডিবেট, এটা একদমই নয়। অপশন নাম্বার সিতে বলছে চিলড্রেন গেট অ্যান অপরচুনিটি টু শেয়ার দেয়ার এক্সপিরিয়েন্স ইন দ্য ক্লাসরুম, এইটা হবে না, কারণ নিজের এক্সপিরিয়েন্সে শেয়ার করার জন্য এই ডিবেটটা হচ্ছে না, এখানে জানার জন্য হচ্ছে। চিলড্রেন অ্যাক্সেস দ্য নলেজ অফ দেয়ার পিয়ার্স থ্রু ডিবেট, তাদের বন্ধুরা বা সহপাঠীরা কি নলেজ নিয়েছে সেটার জন্যও নয়। তাহলে আমরা অপশন কি পাচ্ছি, সি অ্যান্ড ডি, এই দুটো হচ্ছে নয়। নেক্সট 69 দেখুন, এটাও এনসিইআরটি থেকে এসছে। দ্য গোটস ফ্রম হুইচ দ্য সফট পশমিনা উল ইজ কালেক্টেড আর ফাউন্ড অন ভেরি হাই, 5000 মিটারের উপরে যেখানে প্রচুর শীতল থাকে সেখানে হচ্ছে পশমিনা যে উল আমরা নেই সেই ছাগলগুলোকে পাওয়া যায়। তার কারণ কি দিয়েছে, এটা কিন্তু একদম ঠিক কথা, এনসিইআরটিতে এটা আছে। আ কোট অফ ওয়ার্ম হেয়ার গ্রোজ অন গোটস বডি, সেই ছাগলগুলোর গায়ে যে হেয়ারগুলো থাকে, হুইচ প্রোটেক্টেড ফ্রম এক্সট্রিম কোল্ড, তাদেরকে ওই অত্যন্ত শীতলতা থেকে রক্ষা করে, দুটোই একদম ঠিক। তাহলে বোথ আর ট্রু অ্যান্ড এক্সপ্লেনেশন অফ এ। 70 কোশ্চেন, চ্যাপ্টার 4 ম্যাঙ্গোজ রাউন্ড দি ইয়ার, এটাও এনসিইআরটির একটি টপিক। এখানে কি বলা হচ্ছে, হ্যাজ আ স্টোরি অন মেকিং ম্যাঙ্গো পাপড়, কীভাবে আম পাপড় যে আমরা খাই সেটা কীভাবে তৈরি করা হয়। চিলড্রেন নট অনলি আন্ডারস্ট্যান্ড দ্য প্রসেস অ্যান্ড টেকনিক বাট অলসো অ্যাপ্রিসিয়েট দ্য স্কিলস অফ কুকিং অ্যান্ড প্রিজার্ভেশন। তো এটা এখানে কেন গল্পটা বলা হচ্ছে, যাতে বাচ্চারা আম পাপড় বানানো শিখছে বা কীভাবে বানানো হয় সেটা বুঝছে, শুধু সেটা নয়, তারা যেন রান্না তৈরিতে যে যে স্কিল লাগে এবং সেটাকে যে সংরক্ষণ করা উচিত সেটা সম্পর্কে বুঝতে পারে। অ্যাজ পার এনসিএফ 2005 ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক, আপনারা জানেনই 2005 অনুযায়ী, হুইচ জেনারেল অবজেক্টিভ অফ টিচিং ইভিএস ইজ বিং অ্যাচিভড থ্রু দিস লেসন, মানে এটার মাধ্যমে কোন জিনিসটাকে বোঝানো হচ্ছে। এখানে দেখুন, টু ডেভেলপ অ্যান আন্ডারস্ট্যান্ডিং অফ হাউ আম পাপড় ইজ মেড, এটা তো বলা হচ্ছেই যে কিভাবে আম পাপড় তৈরি হয়। টু এক্সপ্লেন হাউ মাচ লেবার ইজ নিডেড টু মেক অ্যান অবজেক্ট, আপনারা যদি এটা পড়ে থাকেন দেখবেন কত ঘন্টা করে কাজ হচ্ছে, এগুলো সব লেখা থাকে। এটাও হচ্ছে যে কতটা পরিমাণ শ্রম লাগছে এই কাজটাতে। টু ডিসকাস হাউ ভ্যারিয়াস থিংস ক্যান বি মেড ফ্রম দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট, এটাও এখানে বিস্তারিতভাবে আলোচনা আছে যে আম থেকে আচার তৈরি হচ্ছে, আম পাপড় তৈরি হচ্ছে, বিভিন্ন জিনিস। পরিবেশের বা সমাজের কোন মূল কনসেপ্টটাকে হিট করা হয়েছে সেটা বলতে বলেছে। এখানে দেখুন লাস্ট অপশানে আমরা পাচ্ছি টু ডেভেলপ আন্ডারস্ট্যান্ডিং উইথ দ্য হেল্প অফ অবজারভেশন অ্যান্ড এক্সাম্পল, মানে পর্যবেক্ষণ এবং উদাহরণের সাহায্যে কি বোঝানো হচ্ছে, রিলেটেড টু আওয়ার এক্সপিরিয়েন্স ইন প্লেস অফ অ্যাবস্ট্রাকশন, মানে সমাজের বিভিন্ন দিকগুলোতে যেগুলো অমূর্ত স্থান সেখানে কি কি ধরনের এক্সপিরিয়েন্স হচ্ছে, অভিজ্ঞতা, সেগুলো বোঝানোর জন্য করা হয়েছে। তাহলে অপশান নাম্বার 4। 71-এ আছে, দেখুন এটা ক্লাস 5-এ আছে। বায়োমাস অ্যান্ড ফসিলস ফুয়েল আর দ্য টু মেন কনভেনশনাল সোর্স অফ এনার্জি, মানে যেগুলো হচ্ছে জীবাশ্ম জ্বালানি
সেগুলো হচ্ছে কনভেনশন আর দোজ হুইচ আর রিনিউয়েবল ইন নেচার, মানে যেগুলোকে আবার নতুন করে তৈরি করা যায়। আপনারা জানেনই যেটা বায়োমাস বা ফসিল ফুয়েল যেমন কয়লা, পেট্রোলিয়াম, এগুলোকে আমরা যদি শেষ করে দিই তাহলে সেটা আবার আমরা নতুন করে নিজেরা উৎপন্ন করতে পারবো না। যেমন সৌরশক্তি, বায়োশক্তি, এগুলো সব রিনিউয়েবল, কিন্তু এই যে সোর্সগুলো এগুলো হচ্ছে নন রিনিউয়েবল। তাহলে এটা ফলস আর এটা হচ্ছে ট্রু। তাহলে অপশান হচ্ছে 2, এ ইজ ট্রু বাট আর ইজ ফলস। নেক্সট 72, এই ম্যাপ থেকে প্রতি বছর একটা কোশ্চেন আসে, ম্যাপ প্রচুর ইম্পর্ট্যান্ট। দেখুন এখানে বলেছে দ্য স্টেট অর ইউনিয়ন টেরিটরি হ্যাভিং কোস্ট অন দ্য বে অফ বেঙ্গল। এই 3টে সাগর আপনারা দেখে রাখতে পারেন, যেটা বঙ্গোপসাগর আছে, বে অফ বেঙ্গল। যখন আপনি ভারতের ম্যাপটা দেখবেন এইরকম হয় এই দিকটাতে, এই যে পুরো জায়গাটা, এখানে বলছে যে বঙ্গোপসাগর যেটা আছে সেখানে তার পাশে কি আছে, তাহলে এই দিকটাতে আমরা পাই বঙ্গোপসাগর। এখানে কে থাকে দেখবেন, এখানে উড়িষ্যা আছে, আমাদের পশ্চিমবঙ্গের কিছু জায়গা আছে, এবং এইখানটাতে আছে অন্ধ্রপ্রদেশ। তারপর থেকে তামিলনাড়ু স্টার্ট হচ্ছে। দেখুন তামিলনাড়ু এখানে নেই, উড়িষ্যাও নেই, ওয়েস্ট বেঙ্গলও নেই, তাহলে কি আছে, অন্ধ্রপ্রদেশ আছে। তাহলে আনসার কি হবে এখানে, অন্ধ্রপ্রদেশ। আর কেরল, কর্ণাটকা, তেলেঙ্গানা ওগুলো ঠিক এই পাশগুলোতে অবস্থিত। ইট হ্যাজ বিন অবজার্ভ, দেখা গেছে যে কিছু মিস্টেক যেগুলো পর্যবেক্ষণ এবং শেখার সময় বাচ্চারা করে থাকে। দিস মিস্টেকস মে বি দ্য রেজাল্ট অফ আওয়ার বায়াসেস, মানে আমরা যে দুজনের মধ্যে একটা ডিফারেন্সিয়েট করি, যারা ফার্স্ট বেঞ্চে বসেছে তারা হয়তো ভালো পারবে, বা যারা হচ্ছে একটু বেশি ব্রেনি নাম্বার পেয়েছে যারা, তারাই সবসময় ভালো করবে, এই যে বায়াসনেস বলছি এটাই হচ্ছে তার রেজাল্ট। হুইচ অফ দ্য ফলোয়িং ইনফরমেশন শুড নট বি রেকর্ডেড অ্যাজ আ বায়াস, কোনটার উপর বায়াস করা কখনোই উচিত নয়। সোশ্যাল ব্যাকগ্রাউন্ড অফ দ্য চাইল্ড, samples of the children's work in the portfolio, prior experience regarding the ability and the performance of the children, previous result, যেটা আমি এক্ষুনি বললাম যে আগেরটায় পরীক্ষায় ভালো করেছে মানে সে সবসময় ভালো, বা যে করেনি সে সবসময় খারাপ। তাহলে দেখুন যেটা সব থেকে বেশি নট বি রেকর্ডেড বলেছে সেটা হচ্ছে স্যাম্পেলস অফ চিলড্রেন্স ওয়ার্ক, মানে পোর্টফোলিও। এই ওয়ার্ডটাও হচ্ছে একটা ওয়ার্ড যেখান থেকে কোশ্চেন আসে। পোর্টফোলিও মানে ওদের একটা ফাইল থাকে, সেখানে হচ্ছে ওদের একদম ফার্স্ট ডে থেকে যখন এক্সাম এন্ড হচ্ছে সেই পুরো দিনে সমস্ত কিছু রেকর্ড থাকে। তাহলে সেটার উপর বেস করে কখনোই এই বায়াসটা করা উচিত নয়। তাহলে আনসার হচ্ছে 73/2। নেক্সট 74, cows have short front teeth and large and flat side teeth for which one of the following? এইটারও আনসার ক্লাস 5-এ আছে। দেখুন কোনো গরুর সামনের দিকে যে ছোট ছোট দাঁতগুলো থাকে সেটা কি করতে কাজে লাগে, সেটা কাটতে কাজে লাগে, মানে স্নিপিং দ্য গ্রাস। আর পরে যেগুলো থাকে, যেগুলো ফ্ল্যাট টাইপের হয় দাঁতগুলো, সেটা চিউইং করতে কাজে লাগে, মানে চিবানোর জন্য। অপশন নাম্বার 4। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার প্রায় অনেকগুলো আনসারই ঠিক হয়েছিল। আমি 26 বা 24 এরকম কিছু পেয়েছিলাম, কারণ আমি এনসিইআরটি পড়ে গেছিলাম। আমি বারবার সবাইকে বলছি যে এনসিইআরটি 3, 4 অ্যান্ড 5 এটা প্রচুরই গুরুত্বপূর্ণ, এখান থেকেই আপনি 15টা কোশ্চেন পাবেন। নেক্সট 75, আ পারসন উড নট ড্রন ইন দ্য ডেড সি, এই কনসেপ্টটাও ক্লাস 5-এ আছে। আমি যখন কন্ট্রাকচুয়াল পড়াতাম কেভিএসে, আমি ক্লাস 5-এরই পরিবেশ পড়াতাম, সেজন্য আমার মনে আছে কোনটা কোন ক্লাসে। অর এ সল্ট লেক, মানে নুন জাতীয় যে সাগর হয় আর কি, সেখানে ইফ দ্য পারসন ডাজ নট নো হাউ টু সুইম, মানে কোনো একজন ব্যক্তি যে কখনোই সমুদ্রে সাঁতার কাটতে জানে না বা কোথাও কোনো জলে সাঁতার কাটতে জানে না, তাকে যদি ডেড সিতে ফেলে দেওয়া হয় তাহলে কি হবে? নট ড্রন, মানে সে ডুববে না। তার কারণটা কি? লো ডেন্সিটি, হাই ডেন্সিটি, নাইদার হাই অর নর লো ডেন্সিটি, ভলিউম অফ দ্য সি, মানে সমুদ্রের যে ঘনত্ব হয় সেটা কম হয়, সেটা বেশি হয়, সেটা কম বা বেশির মধ্যে কিছুই নয়, বা আয়তনের জন্য। উত্তর হবে হাই ডেন্সিটি। ক্লাস 5-এ দেখবেন এখানে লেখাই আছে যে 1.2 kg/লিটার করে ঘনত্বটা হয়, মানে এতটা হাই ডেন্সিটি। আমাদের নর্মাল যে সমুদ্রের জল আর কি, তার থেকে প্রায় 9.6 গুণ বেশি হচ্ছে ডেড সি যেটা বা সল্টি লেক, তার ঘনত্ব হয়ে থাকে। নেক্সট 76,
এখানে একজন বাচ্চা কি ডেসক্রাইব করছে, বর্ণনা দিচ্ছে বিভিন্ন স্কিল সম্পর্কে। কোন কাজের স্কিল না, ফার্মিং অ্যান্ড দেয়ার ইনহেরিটেন্স, মানে তাদের যে দৈনন্দিন জীবনে কৃষিকাজ হয় বা সেই সম্পর্কিত বিভিন্ন কাজ সম্পর্কে সে বর্ণনা দিচ্ছে। তাহলে দ্য অ্যাবভ স্টেটমেন্ট, তাহলে এটা কি বোঝাচ্ছে, সে বাইরে থেকে যেগুলো শিখেছে। লার্নিং আউটকাম মানে কি, দেখুন লার্নিং আউটকাম মানে সে যেটা শিখেছে সেটা এসে সে বলছে। মানে ধরুন কেউ ঘরে ওই যে আম পাঁপড় যে ছিল কর্ণাটকের ওই প্লেসটাতে আম পাঁপড় বানানো শিখছিল এবং ধরুন স্কুলে এসে সেটার বর্ণনা দিচ্ছিল, তাহলে কি সে যেটা শিখেছে সেটার বর্ণনা দিচ্ছে। এখানে যেমন সে ফার্মিং দেখেছে তার বাড়িতে প্রতিদিনের দৈনন্দিন জীবনে, সেটা এসে সে এখানে বলছে। তাহলে আনসার কি হচ্ছে, লার্নিং আউটকাম। নেক্সট 77, হাউ মাচ টাইম, কত সময় লাগছে, বয়েলড মিল্ক টেক্স ফর ডাইজেশন ইন দ্য স্টোমাক, পাকস্থলিতে গরম দুধ সেটা পাচিত হতে। তো তার আনসার হবে 2 আওয়ার্স। এটাও আছে ক্লাস 5 এনসিআরটিতে। নেক্সট 78, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ আ গ্রুপ কনসিস্টিং অফ এলিমেন্টস অনলি, মানে আমাদেরকে বার করতে হবে যেগুলো শুধু হচ্ছে এলিমেন্ট, কোনো যোগ এলিমেন্ট নয়, মানে এগুলোকে অ্যাকচুয়ালি অ্যালয় বলা হয়। কোনগুলো হচ্ছে, যেখানে অ্যালয় আছে সেই অপশানটা আমরা নেব না। যেমন দেখুন ব্রোঞ্জ, আমি যখন করছিলাম আমিও ফার্স্টে এলিমিনেশন করছিলাম। যেমন ব্রোঞ্জ হচ্ছে কপার আর টিন মিশিয়ে তৈরি হয়, তাহলে এটা হবে না। যেমন এখানে ব্রাশ আছে, ব্রাশ হচ্ছে জিঙ্ক আর কপার মিলিয়ে হয়, এটাও হবে না। স্টিল হচ্ছে কার্বন, তারপরে লোহা নিকেল এগুলো মিলিয়ে হয়, তাহলে এগুলোও হবে না। এই তিনটে অপশান এলিমিনেট হয়ে গেল। বাকি কি আছে, টিন যে নিজে এলিমেন্ট, লিথিয়াম আর সোডিয়াম, এই তিনটে হচ্ছে এলিমেন্ট। তাহলে আমাদের আনসার হচ্ছে 3। 79, হোয়াট ইজ দ্য রিজন হোয়াই টেলস অ্যান্ড স্টোরিজ হ্যাভ বিন গিভেন অ্যান ইম্পর্টেন্ট প্লেস ইন দ্য টেক্সট বুক অফ ইভিএস। তাহলে আমাদের ইভিএস বইতে বিভিন্ন ধরনের লোককথা, বিভিন্ন ধরনের গল্পকে এত গুরুত্বপূর্ণভাবে কেন দেওয়া হয়েছে। হুইচ অফ দ্য ফলোয়িং মে বি দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট রিজন, এর জন্য সবথেকে ভালো যথোপযুক্ত কারণ কোনটি। ফার্স্ট বলেছে অ্যাট দ্য প্রাইমারি লেভেল দ্য টিচার্স অফ ইভিএস ন্যারেট টেলস অ্যান্ড স্টোরিজ উইথ ইন্টারেস্ট। তাহলে প্রথমে কি বলেছে যে যখন আমরা প্রাথমিক লেভেলে থাকি স্তরে, তখন সেখানকার বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা গল্পের মাধ্যমে সব কিছু বলে। দ্যাট ইজ ওয়াই দে হ্যাভ বিন গিভেন অ্যান ইম্পর্টেন্ট প্লেস, এটাও ঠিক আছে মোটামুটি। The use of stories has often been considered important in developing children's sensitivity to EVS or environmental issues. Environmental issues, এটা একদমই ঠিক যে বাচ্চাদের কি করবে, পরিবেশের প্রতি বা পরিবেশের যে সমস্ত সমস্যাগুলো হচ্ছে সেগুলোর প্রতি তাদের মনকে গভীরভাবে আকৃষ্ট করে। সি, বিকজ চিলড্রেন ইজিলি রিলেট দেমসেলফ, এইটাও খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস যে বাচ্চাদেরকে যদি আমরা গল্পের মাধ্যমে বলি তারা কি করবে, নিজেদেরকে ওই পরিস্থিতির সঙ্গে রিলেট করে নিতে পারে টু দ্য ক্যারেক্টার্স অফ দ্য স্টোরি। দ্যাট ইজ ওয়াই দে হ্যাভ বিন গিভেন অ্যান ইম্পর্ট্যান্ট প্লেস ইন দ্য বুক, এটি আর এটি সত্যি খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট, টেলস অ্যান্ড স্টোরিজ আর লাইকড বাই দ্য সোসাইটি, যেহেতু সমাজ গল্প এবং রূপকথাকে বা উপকথাকে পছন্দ করে, দ্যাট ইজ ওয়াই দে হ্যাভ বিন গিভেন অ্যান ইম্পর্টেন্ট, এটাও ঠিক আছে, চারটেই ঠিক আছে, কিন্তু সবথেকে বেশি ঠিক হচ্ছে বি এবং হচ্ছে সি, অপশন নাম্বার 1। নেক্সট 80তে দেখুন লেসন 13 এনসিআরটি ক্লাস 5 এর লেসন 13 যেটা, সেখানে আসে দেখবেন আ শেল্টার সো হাই, এ শেল্টার সো হাই, এটা হচ্ছে টপিকটার নাম আর কি লেসন 13 এর। কি বলেছে ক্লাস 5 এনভায়রনমেন্টাল স্টাডিজ বুকে, ডেসক্রাইব দ্য অ্যামেজিং জার্নি অফ গৌরব জানি। হ্যাঁ, গৌরব জানি একটা ছেলে থাকে যে বিভিন্ন ধরনের স্টেট তার বাইকে করে ঘুরতে থাকে, মানে মুম্বাই হয়ে সে একদম জম্মু কাশ্মীর লাদাখ তক যায়। দিস লেসন ইজ আ পার্ট অফ হুইচ অফ দ্য ফলোয়িং থিমস। আচ্ছা দেখুন, এটা আপনি যদি শুধু চ্যাপ্টারটার নাম জানেন সেখান থেকে আনসার দিতে পারবেন যে এটা হচ্ছে শেল্টার সম্পর্কে বলা হয়েছে, অপশন নাম্বার 1। তাহলে দেখুন, যারা আপনারা এনসিআরটি পড়ছেন তারা শুধুমাত্র যদি চ্যাপ্টারগুলোর নামও জানেন সেখান থেকেও আপনারা অনেক উত্তর করে দিতে পারেন। নেক্সট 81, টু ইন্ডিয়ান বার্ডস মেক নেস্ট হুইচ হ্যাং ফ্রম দ্য ব্রাঞ্চেস, মানে দুটো ইন্ডিয়ান পাখি আছে যারা হচ্ছে যে গাছের শাখা পোশাখা হয় সেখান থেকে তাদের নেস্ট বানায় আর কি, বাসা, সেগুলো হচ্ছে হ্যাং করে থাকে মানে ঝুলে থাকে। সেই দুটো বার্ড কারা?
আপনারা যদি ক্লাস 4-এর 16 নম্বর চ্যাপ্টারে আছে আ বিজি মান্থ, আপনারা এটা দেখতে পারেন। 16 নম্বর চ্যাপ্টারে আছে আ বিজি মান্থ, এইটা যদি আপনি পড়ে থাকেন এটার আনসার আপনি একদম ইজিলি কয়েক সেকেন্ডে দিয়ে দিতে পারেন। আনসারটা হবে সানবার্ড এবং টেলর বার্ড। দেখুন এগুলো হবেই না কখনো, ইন্ডিয়ান রবিন হবে না, ওই জন্য আমি এগুলোকে মনে হয় তখন এলিমিনেট করে অপশন করেছি, বাট এটা খুবই সোজা, সানবার্ড অ্যান্ড টেলর বার্ড। 82 এখানে অ্যাজারশন বলেছে অ্যান এলিফ্যান্ট, এই চ্যাপ্টারটাও কিন্তু এনসিইআরটিতে আছে। অ্যান এলিফ্যান্ট হার্ট হ্যাজ অনলি ফিমেল অ্যান্ড বেবি এলিফ্যান্টস, একদমই ঠিক। মেল এলিফ্যান্ট লিভ দেয়ার হার্ট আফটার 14 to 15 ইয়ার্স, মানে যে বাচ্চা এলিফ্যান্ট হয়, এলিফ্যান্টের যে ঝুন্ড হয় আর কি হার্ট, তাতে গিয়ে থাকে ফিমেল এলিফ্যান্ট থাকে আর বাচ্চা এলিফ্যান্টগুলো থাকে, হাতিদের ঝুন্ডের কথা বলা হয়েছে। আর যেগুলো মেল হাতি মানে পুরুষ হাতি আর কি, তারা 14-15 বছর বয়সে এই তাদের যে একটা দল থাকে সেটাকে ছেড়ে দেয়। দুটোই হচ্ছে ঠিক। তাহলে অ্যাজারশন রিজনিং বোথ হচ্ছে ট্রু, দেখুন এই যে দুটোই হচ্ছে ট্রু। এখান থেকে আরও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে হাতি থেকে, যে হাতি হচ্ছে 100 কেজি পাতা এবং গাছের ডালপালা সব মিলিয়ে খায়, আর এদের দলের হেড হচ্ছে নানিমা হাতি, এগুলো প্রত্যেকটাই আছে। তো এনসিইআরটি আপনারা অবশ্যই ফলো করবেন। নেক্সট হচ্ছে 83, রিড দ্য স্টেটমেন্ট, সেম আছে। স্টেটমেন্ট 1-এ কী বলছে দেখুন, ডিউ টু অ্যানিমিয়া মানে রক্তাল্পতা যেটা, চিলড্রেন ডু নট গ্রো ওয়েল, তারা ভালোভাবে সুগঠিত হতে পারে না, অ্যান্ড দ্যার এনার্জি লেভেলস আর লো, এবং তাদের যে এনার্জি লেভেল হয় সেটা খুবই কম থাকে। এনার্জি লেভেল মানে বুঝতেই পারছেন যে শক্তির যে স্তর। অ্যানিমিয়া এফেক্টস বোথ চিলড্রেন্স ফিজিক্যালি অ্যাজ ওয়েল অ্যাজ মেন্টাল হেলথ, যদি অ্যানিমিয়া হয় তাহলে বাচ্চাদের শারীরিক এবং মানসিক দুই প্রকার স্বাস্থ্যই খারাপ থাকে। তাহলে দুটো জিনিসই হচ্ছে ট্রু, তাহলে অপশান হচ্ছে বোথ 1 and 2 আর ট্রু। নেক্সট হচ্ছে, এগুলো সব কিন্তু এনসিইআরটিতে আছে, এটা ক্লাস 5-এ আছে, এটাও 5-এ আছে। বিহু, কারেক্ট ম্যাচ অফ দ্য ফলোইং, এটা নিয়ে পুরো একটা চ্যাপ্টার আছে যে 14 to 15 জানুয়ারি মাসে এই জিনিসটা হয়। তাহলে বিহু হচ্ছে আসামের, একদমই ঠিক। নেক্সট আমরা আসছি 85-এ। দেখুন এই যে ট্রেন নিয়ে একটা কোশ্চেন প্রতি বছরই থাকে, প্রতি বছর এই কোশ্চেনটা থাকে এই টাইপের। একজন পার্সন সে কী করেছে, একটা এক্সপ্রেস ট্রেনে 30শে জানুয়ারি 2023-এ নিউ দিল্লি স্টেশন থেকে ব্যাঙ্গালোর যাচ্ছে সে। ট্রেনটা কখন ছেড়েছে নিউ দিল্লিতে? 5টার সময়, 17টা মানে আমরা জানি 5টার সময় ছেড়েছে। ব্যাঙ্গালোরেও 5টার সময় পৌঁছেছে, কিন্তু 31 জানুয়ারি। দেখুন ও 30 জানুয়ারিতে, 30শে জানুয়ারি আপনারা এভাবে লিখবেন তাহলে পড়তে সুবিধা হবে, যে 30শে জানুয়ারি বিকেল 5টা এই সময় ও নিউ দিল্লিতে ছিল, ব্যাগেটে নিউ দিল্লি। আর তার পরের দিন 5টার সময় পৌঁছেছে, যখন 31 হয়ে গেছে ব্যাঙ্গালোর। এবার বলেছে ইফ দ্য ডিস্টেন্স বিটুইন নিউ দিল্লি অ্যান্ড ব্যাঙ্গালোর বাই ট্রেন রুটস ইজ এত, দুটোর মধ্যে ডিস্টেন্স কত বলছে? 1776 কিলোমিটার। তাহলে এভারেজ স্পিড কত? এর জন্য একটা একটাই ছোট মাত্র সূত্র আছে, সেটা হচ্ছে S = V × T। এই সূত্রটা আপনার মনে রেখে দিন, এই অঙ্কটা কোনো দিন ভুল হবে না। S মানে হচ্ছে এই দূরত্বটা, কত কিলোমিটার সে গেছে। V মানে ভেলোসিটি, দেখুন এখানে এই যে স্পিড বা ভেলোসিটি হচ্ছে V, কত বেগ, আর T মানে হচ্ছে সময়, টাইম, T হচ্ছে সময়। তাহলে এখান থেকে এখান 5 PM থেকে 5 PM কত টাইম আপনারা বুঝতেই পারছেন। তাহলে বসিয়ে দিন S = 1776 = V, যেটা আপনাদের দরকার, ইন্টু T। এর মান কত? 5 PM থেকে 5 PM কত হয় বলুন। তাহলে দেখুন 5 PM থেকে 5 PM মানে আমরা কি জানি, একদিন হচ্ছে মানে 24 ঘন্টা। তাহলে টাইম কত? 24 ঘন্টা। 1776-কে 24 দিয়ে ভাগ করে দেবেন, দেখবেন 74 আসবে। আর যদি আপনারা সহজে ভাগ না করতে পারেন, দেখুন 1776/24, ডিরেক্ট ভাগ করতে পারছেন না, ধরুন 2 দিয়ে কাটবেন, 12 দিয়ে পুরো কেটে দিতে পারেন, 74। তাহলে আনসার কত আসছে? 74 কিলোমিটার/আওয়ার। দেখুন এখানে কিলোমিটার আছে, তাই আমি কিলোমিটারকে কিলোমিটারেই বসিয়েছিলাম, মিটারে চেঞ্জ করিনি। এখানেও হচ্ছে আওয়ার আছে, সেই জন্য এটাকেও আমি 24 ঘন্টাই রেখেছিলাম, চেঞ্জ করিনি। নেক্সট 86, ইন এ চাইল্ড সেন্টার্ড, দেখুন চাইল্ড সেন্টার্ড মানে শিশু কেন্দ্রিক হতে হবে। EVS ক্লাসরুমে
হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাক্টিভিটি উড বি লিস্ট লাইকলি টু অকার, লিস্ট মানে হচ্ছে সব থেকে কম কোনটা করা উচিত। দ্য সিটিং অ্যারেঞ্জমেন্ট উইল বি সিন টু চেঞ্জ অ্যাকর্ডিং টু দ্য অ্যাক্টিভিটি অফ দ্য চিলড্রেন। আপনারা জানেন যারা কন্ট্রাকচুয়াল কাজ করেছেন কেভিএসএ বা এনভিএসএ, আমি যেহেতু করেছি, সিটিং অ্যারেঞ্জমেন্ট সবসময় চেঞ্জ হয়, ঠিক আছে, তো এটা ঠিকই আছে। চিলড্রেন উইল অলসো বি সিন শেয়ারিং দেয়ার এক্সপিরিয়েন্স ওয়াইল ডিসকাসিং ইন দ্য ক্লাস, হ্যাঁ এটাও হয়, প্রতিদিন এক একটা বাচ্চাকে ক্লাসে ডেকে এনে তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করানো হয়। চিলড্রেন উইল বি সিন ইন দ্য ক্লাসরুম লিসেনিং টু দ্য টিচার, এটা দেখুন কিছু ক্ষেত্রে ঠিক, কিন্তু সম্পূর্ণ ক্লাসে নয়। সবসময় একটা চিলড্রেন বা একটা চাইল্ড সবসময় তারা হচ্ছে শুধুমাত্র শিক্ষককে শুনেই যাবে, শিক্ষিকাকে শুনেই যাবে, সেটা নয়, কিন্তু তারা শুনবে এবং শোনার সাথে সাথে তারা নিজেরাও ডিসকাস করবে। চিলড্রেন উইল বি সিন অ্যাক্টিভলি ওয়ার্কিং ইন আ ভ্যারাইটি অফ অ্যাক্টিভিটিস, এবং এনইপি 2020 যেটা বেসিক্যালি এনইপি 2020, এখানে আমরা জেনেছি যে লার্নিং বাই ডুইং, তাহলে এটা তো একদমই ঠিক। তাহলে কোনটা লিস্ট ঠিক, সেটা হচ্ছে 3। দেখুন লিসেনিং টু দ্য টিচার অবভিয়াসলি উচিত, কিন্তু শুধুমাত্র এটা না, এর সাথে সাথে তারা আরও ডিসকাস করবে, তারা বলবে, তারা পার্টিসিপেট করবে বিভিন্ন অ্যাক্টিভিটিতে। 87, ইট ইজ 10 AM নাও, এখন 10টা বাজছে কোথায়, ইন্ডিয়াতে। ইট ইজ অ্যারাউন্ড নুন টুডে ইন, তাহলে এখন দুপুর কখন হবে, দেখুন 10টা থেকে 12টা যখন পেরিয়ে যাচ্ছে, তারপরে হচ্ছে মানে 2-3 ঘন্টা কোথায় এগিয়ে থাকে, সেটা হচ্ছে সিঙ্গাপুরে এগিয়ে থাকে, ঠিক আছে। নেক্সট 88 বলছে সিদ্ধি ইজ আ টিচার অফ ক্লাস 4, ক্লাস 4-এর একজন শিক্ষক। সি টেক্স অল দ্য চিলড্রেন ইন হার ক্লাস টু দ্য প্লে গ্রাউন্ড টু প্লে কাবাডি, কাবাডি খেলার জন্য সে সবাইকে খেলার মাঠে নিয়ে গেছে। টিচিং দেম লেসন 10, হ্যাঁ ওদের লেসন 10 একটা যেটা আছে এনসিআরটিতে, সেটা হচ্ছে ফুটুটু কাবাডি খেলার নিয়ে আছে। এনসিআরটি ইভিএসএ শেখানোর জন্য একজন টিচার সে সবাইকে খেলার মাঠে নিয়ে গেছে। বিফোর প্লেয়িং দ্য গেম, খেলার পূর্বে, সি অলসো এক্সপ্লেন দ্য রুলস, সে সমস্ত রুল তাদেরকে শিখিয়ে দিয়েছে, নিয়মগুলো এই খেলার জন্য। হোয়াই ডাজ দ্য টিচার টেল দ্য চিলড্রেন দ্য রুলস বিফোর প্লেয়িং দ্য গেম, এখানে বলা হচ্ছে সেই যে শিক্ষক বা শিক্ষিকা, শিক্ষিকাই আর কি, তিনি কেন সমস্ত নিয়মগুলো খেলার আগে বলেছে। হুইচ অফ দ্য ফলোয়িং মে বি দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট রিজন, কোনটা সব থেকে বেশি ভালো রিজন। She wants to draw the attention to the children that in life like in sports we make rules, এটা একদম ঠিক, এনসিআরটিতে নিচে এটাই লেখা আছে এই পুরো চ্যাপ্টারটার নিচে, যে আমাদেরকে জীবনে ইভিএসে খেলাটা এই জন্যই শেখানো হয় যে বিভিন্ন নিয়মের প্রতি নিষ্ঠাবদ্ধ হতে, যাতে আমরা বিভিন্ন খেলার আগে জানি যে আমাদেরকে আগে নিয়ম শিখতে হয়, এটা খুবই ইম্পর্টেন্ট। সো দ্যাট অল দ্য ওয়ার্ক ইজ ডান প্রপারলি, এটাও খুব ঠিক, আমরা নিয়ম কেন শিখি, যাতে পুরো কাজটাকে আমরা গুছিয়ে প্রপারলি করতে পারি। থার্ড, উই আর অল বাউন্ড বাই দ্য রুলস, আমরা সবাই কিছু না কিছু নিয়মের দ্বারা ঘেরা। ইন দ্য সেম ওয়ে ইন দ্য সোসাইটি, যেমন খেলাতেও কিছু নিয়ম আছে, সমাজেরও কিছু নিয়ম আছে। বাই হুইচ উই সেটেল ডিফারেন্সেস অ্যান্ড কনফ্লিক্টস অ্যামং আওয়ারসেলভস, তাহলে এটাও এখানে বোঝানো হচ্ছে এই পুরো খেলাটার আগে যে আমরা নিয়মগুলো বলছি তার কারণ বাচ্চারা যেন এটা বোঝে, যেমন প্রতিটা খেলার কিছু নিয়ম আছে, সমাজবদ্ধশীল মানুষ হিসেবে যদি থাকতে হয়, সমাজবদ্ধ জীব হিসেবে, তাহলে আমাদের সেখানেও কিছু নিয়ম মেনে চলতে হয়। লাস্ট অপশন বলছে বাই মেকিং রুলস দ্য অ্যাটেনশন অফ চিলড্রেন ইজ মাচ মোর অন দ্য রুলস দ্যান অন দ্য গেম, সেটা তো কখনোই না, কোনো বাচ্চাকে আপনি খেলতে দেবেন, দেখবেন সে রুলস ভুলে গিয়ে হয়তো খেলছে, এটা কখনোই নয়, তাহলে অপশন হচ্ছে এ, বি অ্যান্ড সি। নেক্সট 89, এ টিচার ইন হিজ এনভায়রনমেন্টাল স্টাডিজ ক্লাস, একজন শিক্ষক তার পরিবেশের ক্লাসে দেখছেন ডিভাইডস দ্য চিলড্রেন ইন্টু গ্রুপস, বাচ্চাগুলিকে গ্রুপে ডিভাইড করে দিয়েছেন। অ্যান্ড আস্ক দেম টু কালেক্ট সাম অবজেক্ট প্রেজেন্ট ইন দ্য স্কুল, এবং স্কুলে এমন কিছু কিছু বস্তু আছে যেগুলোকে তারা কালেক্ট করতে বলেছে। তারপর হি সিটস উইথ দ্য চিলড্রেন, সব বাচ্চাগুলোর সাথে তিনি বসেছেন এবং তাদেরকে প্রশ্ন করছেন ডিস্ট্রিবিউট দোজ অবজেক্ট ইন্টু ডিফারেন্ট গ্রুপস, এবং সেই সমস্ত বস্তুগুলোকে বিভিন্ন গ্রুপের মধ্যে তিনি দিয়ে দিয়েছেন। চিলড্রেন ডিভাইড অবজেক্ট ইন্টু ডিফারেন্ট গ্রুপস, আচ্ছা এবার বাচ্চারা কী করছে, প্রত্যেকটা বস্তুকে আলাদা আলাদা গ্রুপে রাখছে অন দ্য বেসিস অফ দেয়ার প্রপার্টিস, মানে তাদের বিভিন্ন ধর্মের উপর ভিত্তি করে বিভিন্ন বস্তুকে বিভিন্ন জায়গায় রাখছে। হোয়াট কুড বি দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট পারপাস, আচ্ছা আপনারা বলুন এটা কেন করছে একজন টিচার,
তিনি কি বোঝাতে চাইছেন, যে বিভিন্ন বস্তুর বিভিন্ন ধরনের ধর্ম হয় এবং সেই ধর্ম অনুযায়ী আমরা সেই বস্তুগুলোকে ভাগ করে দিই। আপনারা জানেন কিছু কঠিন বস্তু হয়, কিছু তরল বস্তু হয়। এখানে কি বলছে দেখুন, বাই ডুইং দ্য অ্যাক্টিভিটি চিলড্রেন মেক ভেরি ফিউ মিস্টেক্স ইন আন্ডারস্ট্যান্ডিং দ্য ডেফিনেশন অ্যান্ড ফ্যাক্টস। এই যে ডেফিনেশন কথাটা যেখানেই থাকে সেটা একদমই উত্তর হয় না, তার মানে এটা একদমই নয়। অ্যাক্টিভিটি স্ট্রেনথেন্স দ্য কগনিটিভ ডোমেন টু আ গ্রেটার এক্সটেন্ট দ্যান দ্য আদার ডোমেন্স অফ লার্নিং ইন চিলড্রেন। কগনিটিভ ডোমেন মানে শুধু ব্রেনের কাজ হচ্ছে, বাকি কিছুর কাজ যে ডোমেনটি করে তার থেকেও বেশি ব্রেনকে এখানে বেশি ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে, এটাও নয়। দ্য অ্যাক্টিভিটি ডেভেলপস দ্য চাইল্ড আন্ডারস্ট্যান্ডিং অফ অল দ্য কনসেপ্ট। সমস্ত কনসেপ্টকে মানে সমস্ত ধরনের ধারণাকে একসাথে শেখানো হচ্ছে, এটাও নয়। অ্যাট দ্য প্রাইমারি স্টেজ, প্রাথমিক স্তরে চিলড্রেন লার্ন বেটার বাই ইন্টারেক্টিং উইথ ইচ আদার। এটা একদমই ঠিক, এটাও আবার সেই NEP 2020 মানে লার্নিং বাই ডুইংকে বোঝাচ্ছে, তার মানে উত্তর হচ্ছে অপশন নাম্বার 4। লাস্ট কোশ্চেন আমাদের 90। ডিউরিং দ্য কোল্ড সিজন, শীতকালের সময় লিজার্ড মানে ছিপকলি টিকটিকি গো ইনটু এ লং অ্যান্ড ডিপ স্লিপ। কি করে, একটা লম্বা স্লিপ দেয়, ঘুমিয়ে যায়। এটা কিন্তু NCERT-তে আছে। শুধুমাত্র লিজার্ড নয়, এখান থেকে স্লথ সব থেকে বেশি ইম্পর্টেন্ট। স্লথ প্রচুর পরিমাণে এখান থেকে কোশ্চেন আসে, আর এখান থেকে স্নেক আসে, পাইথন আর কি, জিরাফ আসে, এগুলো খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে স্লথ খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, স্টেটমেন্ট বি বলছে সাম অ্যানিমালস গো ইনটু আ লং ডিপ স্লিপ ইন সার্টেন সিজন। দুটোই ঠিক। আমি যে বললাম যেমন স্লথ আছে, এছাড়াও টাইগার আছে, কিন্তু শীত ঘুম কারা কারা দেয় দেখুন সার্টেন সিজনে। যেমন আমরা জানি শীত ঘুম ব্যাঙ দেয়, সাপ দেয়, সেরকম আর কি। তো ফার্স্ট বলছে যে টিকটিকি হচ্ছে একটা লম্বা ডিপ স্লিপ দেয়, আর অন্যান্যরাও দেয়, তাহলে হচ্ছে দুটোই ঠিক। তাহলে আমাদের অপশন নাম্বার 4 দুটোই ঠিক, এবং এইটা হচ্ছে এর কারেক্ট এক্সপ্লানেশন। এরপরেও যদি আপনাদের কিছু জানার বা বলার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি সকলকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ এভরিওয়ান।